বাজেট। আবার এই কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তার যেতে পেরেছি। কোথায় ৬২,০০০ কোটি টাকার বাজেট আর এখন ৭ লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। আর কথা হচ্ছে আমাদের ইচ্ছাটা কি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেই জন্যই তো উন্নয়ন বাজেট। উন্নয়নের বাজেট অবশ্যই আমার দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটা যেন অব্যাহত থাকুক, সেই লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট নিয়েছি। কারণ এখানে কমাবার কোনো কিছু নেই। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। আজকের বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিয়ে পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষ যা বলবে বলুক, কিন্তু গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে, বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যে সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। ওই কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বিভিন্ন প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ তো লেগেই থাকতো। মাননীয় স্পিকার, আমি নিজে ছুটে গিয়েছি, সেখানে আমরা তাদের খাদ্য সাহায্য দিয়েছি। গ্রামের পর গ্রাম হেঁটেছি, মাঠে ঘাটে হেঁটেছি। মানুষের শরীরে কোনো মাংস ছিল না, চামড়া আর হাড় ছাড়া। এখন আর সে অবস্থা নেই। ছিন্ন বস্ত্র পরতো, বিদেশ থেকে কাপড় এনে পরানো হতো, এখন কিন্তু তা নাই। এখন অন্তত মানুষের গায়ে কাপড় আছে, পায়ে একজোড়া রাবারের চাপল থাকলেও আছে। আর দুবেলা না, রংপুরের মানুষ এখন 4 বেলাও খাবার খেতে পারে, সে সফলতা অর্জন করতে পেরেছে। আজকে যে সাফল্য আমাদের, আমি মনে করি এর জন্য আমি কৃতজ্ঞতা জানি বাংলাদেশের জনগণের প্রতি। কারণ তারা বারবার আমাদের নির্বাচিত করেছে, ক্ষমতা আসতে পেরেছি, মানুষের জন্য কাজ করতে পেরেছি, সে কারণে এটা সম্ভব হয়েছে। এবং 2009 থেকে এই পর্যন্ত 2024-23 পর্যন্ত আমরা কিন্তু আমাদের উচ্চ প্রবৃদ্ধি অর্জন ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি। কেবল কোভিড-19 অতিমারির সময়, বিশেষ করে 19-20 অর্থ বছর বা 20-21 অর্থ বছর পর্যন্ত আমাদের সারা বিশ্বে কিন্তু প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। অনেক উন্নত দেশও কিন্তু প্রবৃদ্ধির হার ধরে রাখতে পারেনি। সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক। এবং এরপরে কিন্তু আমরা আরও আমাদের যে লক্ষ্য, উচ্চ প্রবৃদ্ধির ধারায় আমরা ফিরে এসেছিলাম। বিগত 1.5 দশকে আমাদের গড় প্রবৃদ্ধি হার ছিল 6.7% বেশি। ফলে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এমন দেশের তালিকার উপরের দিকে অবস্থান করছে। জিডিপির আকারে আমাদের বাংলাদেশ এখন বিশ্বে 33তম বৃহৎ অর্থনীতির দেশ। মাথাপিছু আয় 5 গুণ বৃদ্ধি পেয়ে 2005-06 অর্থবছরে যেখানে ছিল মাত্র $543, আজকে 2023-24 অর্থবছরে সেখানে $2,784 উন্নীত হয়েছে। আমি বিরোধী দলের নেতাকে বলবো একটু টাকার অঙ্কে হিসাব করে দেখেন ডলারের সাথে, তখন হয়তো আপনার আক্কেল ঠিকানা হবে। মাননীয় স্পিকার, দারিদ্র্যের হার যা ছিল 41 সেখান থেকে আমরা নামিয়ে 18.7 নামিয়ে এনেছি। আর হতদরিদ্র যা ছিল 25.6 সেটাকে আমরা এখন কমিয়ে মাত্র 5.6 নামিয়েছি। ইনশাল্লাহ হতদরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না। আমরা 2030 সালের মধ্যে এই অতি দরিদ্র হার একেবারে সুন্দর কথা নিয়ে আসবো ইনশাল্লাহ।
আমাদের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি সকল ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে আমরা দৃশ্যমান করেছি। মানব সম্পদ উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের চলার পথ খুব সহজ ছিল না, চলার পথ বন্ধুর ছিল, বারবার বাধা এসেছে। একটা হচ্ছে দেশের ভিতরে আভ্যন্তরীণভাবে, আবার আন্তর্জাতিক পর্যায়েও নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আমাদের চলতে হয়েছে। তার উপর আবার এর মাঝে আবার প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ মনুষ্য সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক সংঘাত, যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এইগুলি মোকাবেলা করেই তো আমাদের চলতে হচ্ছে। আমরা তারপরেও দেখেছি সারা বিশ্বব্যাপী জীবন জীবিকার যে ঝুঁকি এবং মূল্যস্ফীতি, বাংলাদেশ তো এর থেকে দূরে নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন লাগলো, স্যাংশন হলো, প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেল। আমাদের বিশ্ববাজারে আমরা দেখলাম জ্বালানি তেল, সার, গ্যাস, ভোজ্য তেল, গম, চিনি, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে এবং পরিবহন খরচ বেড়ে গেছে। ওই অবস্থার মধ্যেও কিন্তু আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবু মানুষের যাতে কষ্ট না হয়, যেখানে যত টাকা হোক আমরা তা খরচ করেছি এবং মানুষের চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হয়েছে। অনেক উন্নত দেশও তা পারেনি। কোভিডের সময় ভ্যাকসিন, উন্নত দেশ, ধনী দেশ কিন্তু বিনা পয়সায় ভ্যাকসিন দেয় নাই, কিন্তু বাংলাদেশ বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে, টেস্টিং করিয়েছে। আমরা এই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। নীতি সুদের হার 8.5% উন্নীত করা হয়েছে এবং নীতি সুদ হারের করিডোরে ঊর্ধ্বসীমা 10% নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঋণের চাহিদা, অর্থের যোগান, ব্যাংক আর গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হওয়ার পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। মুদ্রানীতি এ সকল পদক্ষেপকে ফলপ্রসূ করতে রাজস্ব নীতিতেও সংকোচনমূলক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে, যার প্রতিফলন এবারে বাজেটেও রয়েছে। এছাড়া বিভিন্ন কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমিয়ে আনার লক্ষ্যেও আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরও নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এই জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। এই প্রসঙ্গে আমি একটু স্মরণ করতে চাই যে 2009 সালে দায়িত্ব যখন আমরা গ্রহণ করেছি, সেই সময় মূল্যস্ফীতি পেয়েছিলাম 12.3%। এখন এত বেশি চলতি, অর্থাৎ 12.3 ছিল মূল্যস্ফীতি, যা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে তা আমরা কমিয়ে 7% নিচে নামিয়ে আনি। 12-13 থেকে 21-22 অর্থবছর একটানা 10 বছর গড় মূল্যস্ফীতি 6.1% আমরা ধরে রেখেছিলাম। প্রবৃদ্ধি তার থেকে বেশি আমরা অর্জন করতে সক্ষম ছিলাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবার আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি, আমরা মনে করি যে খুব শীঘ্রই বাজারে তার প্রভাব পড়বে এবং আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আমরা হ্রাস করতে পারব। মানুষের যাতে কষ্ট না হয়, খাদ্যমূল্য বৃদ্ধি পেয়ে মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড, পারিবারিক কার্ড করে দিয়ে বাজারের থেকে অর্ধেকেরও কম মূল্যে আমরা চাল, ডাল, চিনি, তেল, যা যখন যেটা প্রয়োজন সেটা আমরা সরবরাহ করছি। হতদরিদ্রের জন্য বিনা পয়সায় খাবার দিচ্ছি। আমাদের দেশের সব শ্রেণীর মানুষের জন্যই কিন্তু আমরা নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের রপ্তানি, প্রবাসায়, কৃষি, শিল্প খাতের উৎপাদন ইত্যাদি যেগুলি চলক সহ সাম্প্রতিক ধারার দিকে তাকালে দেখা যায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রবৃদ্ধি কিন্তু অব্যাহত আছে। আমরা কিন্তু পিছিয়ে যাইনি। এই অতিমারি, যুদ্ধ সব কিছু মোকাবেলা করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। গত অর্থবছরে প্রবাস আয় এসেছে 21.6 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকা এবং কম গুরুত্বপূর্ণ আমদানির উপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখায় আমরা অর্থবছর জুলাই-মার্চ সময়ে চলতি হিসেবে ভারসাম্যে 5.7 বিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত রয়ে গেছে।
এছাড়াও কৃষি ও শিল্প উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, ফলে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত আবার কোভিড-19-এর পূর্ববর্তী অবস্থা আমরা ফিরে যেতে পারবো এ বিশ্বাস আমার আছে। আমরা চাই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, উন্নত বাংলাদেশ হবে, সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেখানে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি যে 2041 সালের মধ্যে বিশ্বব্যাপী যে পরিবর্তন, তার সাথে ধারাবাহিকতা রেখে আমরা কিভাবে অগ্রগামী হব। আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষায় দীক্ষায় তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে এবং উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। এখানে একটি কথা বলতে চাই যে বেকারত্বের হার কিন্তু মাত্র 3 ভাগ, মাত্র 3 ভাগ। সেটাও যদি সবাই চায় কাজ করতে পারে, সেই সুযোগটা কিন্তু আমরা সৃষ্টি করেছি। আর আমরা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করে আমরা প্রযুক্তির উপর, প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। স্কুলে স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট ইত্যাদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করে যাচ্ছি। আর প্রাথমিক ধাপ থেকেই যেন আমাদের শিশুকাল থেকেই যেন তারা এই প্রযুক্তির সাথে পরিচিত হয়, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ করে দিচ্ছি, বিজ্ঞান শিক্ষার জন্য আধুনিক ল্যাব তৈরি করে দিচ্ছি, বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষার উপর আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। শিক্ষার সকল ধাপ সম্পন্ন করার পর যেন উপযুক্ত কর্মসংস্থান হয়, সেটাই আমাদের লক্ষ্য। সেইভাবে আমরা শিক্ষাকে গুরুত্ব দিই। তাছাড়া কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে শুধু দেশে না, বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মানব সম্পদ উন্নয়ন করে বাংলাদেশ 41 সালের মধ্যে স্মার্ট মানব সম্পদ যাতে হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কারিগরি শিক্ষার উপরে জোর দিয়ে কারিগরি শিক্ষাকে আমরা জনপ্রিয় করার ব্যবস্থা নিয়েছি এবং যার ফলে আজকে আপনারা দেখবেন কারিগরি শিক্ষায় কিন্তু আরও বেশি মানুষ মনোযোগী হয়েছে। আমাদের নির্বাচনী স্তরে কিন্তু আমরা অগ্রাধিকার দিয়েছিলাম কর্মসংস্থানকে। তো এবারে আমরা জাতীয় আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদাকে বিবেচনায় নিয়ে আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করার কার্যক্রম হাতে নিয়েছি এবং দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেমের মৌলিক কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে এবং এর আওতায় দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে। কারণ চতুর্থ শিল্প বিপ্লব আসলে তার উপযুক্ত জনগোষ্ঠী যাতে গড়ে উঠতে পারে সেই পদক্ষেপ আমরা নিয়েছি। স্বাস্থ্য সকল সুখের মূল আমরা মনে করি, কাজে চিকিৎসা সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আমরা পদক্ষেপ নিয়েছি। অনেক সীমাবদ্ধতা থাকলেও আমরা কিন্তু এ ব্যাপারে কখনো পিছিয়ে হটিনি। আমাদের জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ চিকিৎসা সুবিধা প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিচ্ছি। আমরা যে কমিউনিটি ক্লিনিক করেছি সেই ক্লিনিক আজকে কিন্তু সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। সেখানে আমরা 30 প্রকার ঔষধ বিনা পয়সা দিচ্ছি। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক আজকে বিশ্বব্যাপী সমাদৃত। কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি, কমিউনিটি বেসড প্রাইমারি হেলথ কেয়ার, এ পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ টু অ্যাচিভিং ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস, এই শিরোনামে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, যেটা আপনারা জানেন যে জাতিসংঘে ইতিমধ্যেই একটি রেজুলেশন নেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় এই সফল উদ্ভাবনী উদ্যোগকে ব্যাপক স্বীকৃতি দিয়ে এই উদ্যোগকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে উল্লেখ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অনন্য উদাহরণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে আমরা কোথায় ছিলাম আর আমরা কি করেছি? সরকারি মেডিকেল কলেজ ছিল মাত্র 12টা, এখন আমরা 3 গুণ বৃদ্ধি করছি, 32টা। বেসরকারি মেডিকেল কলেজ ছিল 24টা, এখন হচ্ছে 72টা, 3 গুণ বৃদ্ধি। বিশেষায়িত মেডিকেল কলেজ 8টি, এখন 15টি। উপজেলা পর্যায়ে হাসপাতাল 208টা ছিল, এখন 431টি, 2 গুণ বৃদ্ধি করা হয়েছে। সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা ছিল 33,589, এখন 71,000 বেড সংখ্যা। নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউট 99টা মাত্র ছিল, আগে ছিল 31টা, এখন 99টা, আমাদের সময় 3 গুণ বৃদ্ধি। সরকারি চিকিৎসক যেখানে মাত্র 9,338 জন চিকিৎসক ছিল, আজকে আমাদের সময় আমরা 30,173 জন চিকিৎসক নিয়োগ দিয়েছি, 3 গুণ। সরকারি নার্স যা ছিল মাত্র 13,602, এখন 44,357
জন, অর্থাৎ 3 গুণ আমরা বৃদ্ধি করেছি। এবং আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তা দিয়েছি, মাতৃত্বকালীন সময়ে সেবা দিচ্ছি এবং শিশুদের বিভিন্ন টিকা দিচ্ছি, ভিটামিন এ খাওয়াচ্ছি, কৃমি রোগ যাতে না হয় তার জন্য আমরা তাদেরকে ওষুধ খাওয়াচ্ছি, যার ফলে আজকে যেমন মাতৃমৃত্যু হার প্রতি লাখে যেখানে 351 জন ছিল তা এখন প্রতি লাখে 136-এ নেমে এসেছে। আর শিশু মৃত্যু হার প্রতি হাজারে 60 জন ছিল, প্রতি হাজারে এখন 33-এ নেমে এসেছে। মানুষের গড় আয়ু যা ছিল মাত্র 67 বছর এখন 72.2 বছরে উন্নীত হয়েছে। কাজে আমাদের ঔষধ শিল্পকে আমরা সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি। দেশে ঔষধ এখানে উৎপাদন হচ্ছে, আমরা বিদেশেও রপ্তানি করছি। মানব সেবা উন্নয়ন এবং স্বাস্থ্য সেবার উন্নতি করা এবং সুস্বাস্থ্যের অধিকারী যেন আমাদের দেশের মানুষ হয় সেই ব্যবস্থাটাই আমরা হাতে নিয়েছি। সাথে সাথে শিক্ষাকেও আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। এই বাজেটে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ ও মানবিক গুণাবলী সম্পন্ন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের গৃহীত কিছু পদক্ষেপ আমি তুলে ধরতে চাই, কারণ এত সময় আমি কিছুই করি নাই। আর কিছু মানে আমাদের দেশের জ্ঞানী গুণী তাদের কথা উল্লেখ করে বলা হলো যে তারা তো কিছু ভালো লাগে না একটা গোষ্ঠী আছেই, যে তাদের জানার জন্য একটু বলে রাখা দরকার যে প্রাথমিক বিদ্যালয় আমাদের দেশে 2006 সালে ছিল 65,672, এখন 1,18,891, 2 গুণ বৃদ্ধি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেটাও আমরা 2 গুণ বৃদ্ধি করেছি। প্রাথমিক মেয়েদের অংশগ্রহণ মাত্র 54% ছিল, সে এখন 98.25 অর্থাৎ 2 গুণ বৃদ্ধি পেয়েছে। ঝরে পড়ার হার কমে গেছে, মাত্র 13.15, 4 গুণ হ্রাস হয়েছে, কমে গেছে। কারিগরি শিক্ষা যা মাত্র 0.8% ছিল এখন সেখানে 17.88%, এটা আরও বৃদ্ধি পাবে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। টিটিসি 9টা ছিল, এখন 166টা, অর্থাৎ 188 গুণ বৃদ্ধি করা হয়েছে। আমরা একেবারে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছি, এটা 1 বছরের, আগামীতে এটা 2 বছর করারও আমাদের ইচ্ছা আছে। আমরা মসজিদ ভিত্তিক শিক্ষা, সেই সাথে সাথে প্যাগোডা মন্দির সেখানে গির্জা সেখানেও শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে প্রাথমিক ইবতেদায়ী মাধ্যমিক দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত 465 কোটি কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এটা আর কোনো সরকার কোনোদিন করতে পারেনি। তাছাড়া আমাদের যে চাকমা, মারমা, গারো, তিপ্রা এবং সাদ্রি তাদের ভাষায় তাদের শিশুরা যেন শিক্ষা নিতে পারে এবং ব্রেল বই আমরা দিচ্ছি, যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে, বিনা পয়সায় আমরা এগুলি বিতরণ করে যাচ্ছি। আমাদের প্রায় 1495টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, যেখানে যেখানে বিদ্যালয় ছিল না আমরা করেছি। শিক্ষকদেরও আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদের চাকরি উন্নত করা হয়েছে, বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, সাথে সাথে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। কারণ ডিজিটাল পদ্ধতি করতে হলে কন্টেন্ট তৈরি থেকে শুরু করে অন্যান্য যা যা শিক্ষা দরকার সে ব্যবস্থা আমরা করেছি এবং তাদের শিক্ষার জন্য 67টি পিটিআই চালু রয়েছে এবং নতুন আরেকটা পিটিআই স্থাপনের কার্যক্রম চলছে। 2013 থেকে 2018 সাল পর্যন্ত 3 ধাপে 26,404টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। আর কে করেছে আর জানি না, আর কোনো সরকার করেছিল কিনা। 1,04,000 জন শিক্ষককে আত্মীকরণ করা হয়েছে। শিক্ষা স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে যাতে সকলের নিরাপদ হয় সেজন্য বিভিন্ন নিরাপদমূলক কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। তাছাড়া যারা দুস্থ কর্মহীন শ্রমিকদের সুরক্ষায়ও নীতিমালা প্রণয়ন করেছি। কর্মক্ষেত্রে আহত হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষা প্রদানের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করেছি। কর্মক্ষেত্রে শিশু শ্রম সম্পূর্ণভাবে যাতে নির্মূল করা হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি, সেখানে অনেক সাফল্য আমরা অর্জন করেছি। প্রায় 90,000-এর বেশি শিশুকে স্বাভাবিক জীবনে আমরা ফিরিয়ে এনেছি। সবথেকে বড় কথা হচ্ছে একটি সমাজে আমাদের এখানে নারী পুরুষ সমানভাবে যদি উন্নত না হয় তাহলে কোনো দেশ এগোতে পারে না। সমাজের একটা অংশ পড়ে থাকলে সেই দেশ কখনো উঠে দাঁড়াতে পারে না, সেই সমাজ উঠতে পারে না। সেদিকে লক্ষ্য রেখেই আমরা নারীদের ক্ষমতায়নের
পদক্ষেপ নিয়েছি। আজকে আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে, বর্ডার গার্ড থেকে শুরু করে, পুলিশ বাহিনী থেকে শুরু করে, প্রশাসন থেকে সব জায়গায় কিন্তু আজকে নারীদের কর্মপরিধি বৃদ্ধি পেয়েছে। আমরা কর্মজীবী মহিলা এখন আমাদের বাংলাদেশে যারা কর্মজীবী তার সেটা ছিল মাত্র 2006 সালে ছিল মাত্র 21.20%, এখন তা 43.44%। তারপরে তো গৃহকর্মে যারা নিয়োজিত তাদের কথা হিসেবে ধরা হয় না, সেটা ধরলে তো আরও অনেক আমরা বোধহয় শতভাগই পাবো। আমরা নারীদের আত্মকর্মসংস্থানের জন্য 2006 সালে মাত্র বরাদ্দ ছিল 9,20,00,000 টাকা, এখন সেটা 27 গুণ বৃদ্ধি করে 2023 সালে 249,08,80,000 টাকা করা হয়েছে। আর মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 13,04,000 জন নারী বিশেষ সুবিধা ভোগ করছে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষকের সংখ্যা 1,01,828 জন। প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা হচ্ছে 4,03,191 জন। সেখানে প্রথমবার যখন সরকারি ছিলাম তখন একটা নির্দেশ দিয়েছিলাম প্রাথমিক বিদ্যালয়ে 60% অন্তত নারী শিক্ষক থাকবে, তার ফলে আজকে এটা হচ্ছে। তাছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট VWB কার্যক্রমের আওতায় 18,20,000 নারী আর্থিক সুবিধা পাচ্ছে। নারীদের আর্থিক বিকাশের লক্ষ্যে করমুক্ত আয় সীমা, আমরা বিশেষ করে মহিলাদের জন্য একটু বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এই যে করমুক্ত আয় সীমা, এটা 4 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রীকে যেটা করেছেন বলে। তারপর নারী উদ্যোক্তা আমরা সৃষ্টি করছি। জয়িতা ফাউন্ডেশন, মাননীয় স্পিকার আপনি যখন মহিলা মন্ত্রণালয়ে ছিলেন এটা তখন করেছিলেন, সেখানেও মেয়েরা কাজ করার সুযোগ পাচ্ছে। নারীদের যারা কাজ করে আমরা ডে কেয়ার সেন্টার করে দিচ্ছি, একেবারে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় যে ডে কেয়ার সেন্টার, এর উদ্যোগটা আমরাই নিয়েছিলাম এবং আমরা তা করে দিয়েছি। আমরা চাই যে আমাদের খাদ্য নিরাপত্তার জন্য নিশ্চিত থাকি, কারণ পেটে গেলে পিঠে সয় কথায় বলে। ইতিমধ্যে আমরা 96 সালে এসেই গবেষণার উপর গুরুত্ব দিই, আর তার শুভ ফলটা দেশবাসী আজকে পাচ্ছে। আজকে বিভিন্ন প্রকার উন্নত প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবন হচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষি উপকরণ সহজলভ্যকরণ এবং ভর্তুকি প্রদানের ফলে কৃষিখাতে বিপ্লব সাধিত হয়েছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমরা বিভিন্নভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধির দিকে দৃষ্টি দিয়েছি এবং আমাদের যে মঙ্গাপীড়িত এলাকার জীবন মানও আজকে উন্নত হয়েছে। আমরা কৃষি যান্ত্রিকীকরণ করার জন্য ইতিমধ্যে 2023 পর্যন্ত কম্বাইন্ড হারভেস্টার, রিপার, সিডার সহ বিভিন্ন ধরনের মোট 35,359টি কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছি। কৃষিকে আমরা আধুনিক এবং যান্ত্রিকীকরণ করতে চাই। আর কৃষিতে যে সেচ, সেটারও ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ধীরে ধীরে আমরা সোলার প্যানেলের মাধ্যমে এই সেচ কার্য যাতে হয় তার পদক্ষেপ আমরা নেব। কৃষি পণ্য সুরক্ষায় আমরা যাতে উদ্বৃত্ত পণ্যটা মজুদ রাখতে পারে সেই জন্য চিলিং সিস্টেমে আমরা রক্ষণাগার তৈরি করা শুরু করেছি। এখাতে সার্বিক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে আমরা এবারের বাজেটে 17,000 কোটি টাকা আলাদা বরাদ্দ রাখা হয়েছে শুধু মানুষের